প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তাহলে আজকে আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় খতিয়ানের ব্যাপারে আলোচনা করব। তো আমি তোমাদের গত ক্লাসে টিচক নিয়ে আলোচনা করছিলাম, টিচক কীভাবে আসলো বা টিচকের গড় কয়টি। আজকে একটু বলে দিই, এমসিকিউর মধ্যে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোশ্চেন যে টিচকের গড় কয়টি। তখন এটা আসবে 8টি গড়, তারিখ বিবরণ, ডাবল পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ ডাবল পৃষ্ঠা টাকা, এবং দুই পাশ থাকবে একটি ডেবিট পাশ, বাম পাশটি হবে ডেবিট পাশ এবং ডান পাশটি হবে ক্রেডিট পাশ। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে চলমান জের ছক অথবা আধুনিক ছক। যদি যে কোনো একটি কথা থাকে চলমান জের অথবা আধুনিক ছক, তোমরা এটি দিবে চলমান জের বা আধুনিক ছক, একই কথা একই নাম। তাহলে এই চলমান জের ছক কিংবা আধুনিক ছকের গড় হচ্ছে 7টি। তারিখ বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত জের, ডেবিট এবং ক্রেডিট, এটাও আসে এমসিকিউর মধ্যে। তাহলে অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে। তাহলে চলমান জের ছকে কীভাবে প্রশ্ন দিতে হয় তা আমি আজকে আলোচনা করব। তোমাদের জাবেদায় যারা একটু দুর্বল তারা জাবেদা করে নিলে ভালো হয়, আর যারা জাবেদায় ভালো বুঝো সেক্ষেত্রে তোমাদের জন্য আশা করি সমস্যা হবে না। তো আমি এখানে জাবেদা ছাড়া তোমাদের দেখাচ্ছি কীভাবে চলমান জের ছক করা হবে। তাহলে আমরা এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, আমরা পড়ে নেই। মিস্টার অমিত দাস 2019 সালের 1 জুন 60,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ: জুন 2 পণ্য ক্রয় 10,000 টাকা, 5 তারিখ পণ্য বিক্রয় 20,000 টাকা, 8 তারিখ ব্যাংকে জমা 5,000 টাকা, 10 তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান 7,000 টাকা, 15 তারিখ দেনাদার হতে প্রাপ্তি 12,000 টাকা, 20 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা এবং 28 তারিখ বেতন প্রদান 3,000 টাকা। তাহলে আমরা প্রথমে দেখাবো যেহেতু নগদান গড়ের এন্ট্রিগুলো অনেক বেশি এবং এতে এই গড়টার মধ্যে তোমাদের সমস্যা হয় নগদান হিসাবের মধ্যে। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি নগদান হিসাবকে কীভাবে তোমরা করবে। তাহলে মনে রাখবে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, তারিখটা অবশ্যই তোমরা খেয়াল করে তারিখ তোমরা বসাবে। জুনের 1 তারিখ 2019, জুন 1। মিস্টার অমিত দাস 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তার মানে, এবং এটা উল্লেখ আছে যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে নগদান হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। যেহেতু নগদান হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট করে, টাকা আসবে ডেবিট করে 60,000 টাকা। আর হিসাবের যে রেফারেন্সটি হবে মূলধন হিসাব, তাহলে আমরা এখানে লিখব মূলধন হিসাব। ডেবিট করে বসবে 60,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমার ডেবিট উদ্বৃত্ত 60,000। আর 2 তারিখে পণ্য ক্রয় 10,000 টাকা। পণ্য ক্রয় করলে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পায়, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, টাকা বসবে ক্রেডিট করে, টাকা বসবে ক্রেডিট করে 10,000 টাকা। আর রেফারেন্স হবে ক্রয় হিসাব, জুন 5 ক্রয় হিসাব। ক্রেডিট করে বলবে 10,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার টাকা ছিল 60,000 টাকা, তার মধ্যে আমার পণ্য ক্রয় করছি 10,000 টাকা, তার মানে আমার অবশিষ্ট আছে আর 50,000 টাকা। পাঁচ তারিখ পণ্য বিক্রয় 20,000 টাকা। অমিত দাস 8 তারিখ 20,000 টাকার পণ্য বিক্রি করছেন, যার কারণে পণ্য বিক্রি করলে নগদ টাকা বৃদ্ধি পায় আর বিক্রি হচ্ছে আয়। তাহলে আয় ক্রেডিট, নগদ হিসাব ডেবিট এবং কি আয় কি ক্রেডিট। যেহেতু নগদ হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট দিকে নগদে করে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি প্রথমত 5 তারিখ দিয়েছিলাম, এটা হবে 2 তারিখ পণ্য ক্রয়, 2 তারিখ হবে, পরবর্তীতে হবে 5 তারিখ। তাহলে এখানে হবে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদ হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট দিকে, হিসাবে রেফারেন্স হবে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব 20,000 টাকা।
ক্রেডিট হবে 10 মিনিট। তাহলে আমার ডেবিট অতিরিক্ত ছিল আগে 50,000 টাকা, এখন যোগ হবে 20,000 টাকা, মোট এখন হবে 70,000 টাকা হবে। এখন 8 তারিখ ব্যাংকে জমা 5,000 টাকা। আমরা জানি যে ব্যাংক আমার সম্পদ, নগদ টাকা আমার সম্পদ, দুটোই আমার চলতি সম্পদ। তাহলে যদি ব্যাংকে যদি আমার জমা দেওয়া হয়, একদিকে ব্যাংক বৃদ্ধি পাবে, অন্যদিকে নগদ টাকা হ্রাস পাবে। সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদ হিসাব ক্রেডিট হবে। যেহেতু আমার নগদ হিসাব ক্রেডিট, টাকা বলবে ক্রেডিট করে, হিসাবের যে রেফারেন্সটি হবে ব্যাংক হিসাব। ৳5,000 হবে। 70,000 থেকে 5 গেলে থাকবে আমার 65,000। দশ তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু আমার হিসাবটি নগদ হিসাব, এখানে এটা অন্তর্ভুক্ত হবে না। 15 তারিখ দেনাদার হতে প্রাপ্তি 12,000 টাকা। দেনাদার আমার সম্পদ, নগদ টাকা আমার সম্পদ। দেনাদার হতে টাকা পাওয়ার কারণে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে এবং দেনাদার সম্পত্তি হ্রাস পাবে। তাহলে নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু নগদ হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট দিকে, ব্যবহার করতে হবে দেনাদার হিসাব। $12,000। তাহলে আগে ছিল 65, এখন 12। টাকা পরিমাণ হবে ৭৫,000। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, তাহলে এটা এখানে আসবে না, কারণ উত্তোলন করলে মালিকানা স্বত্বের পরিমাণ হ্রাস পায়। আর এখানে ব্যাংকও হ্রাস পেলো, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ কথা যেহেতু উল্লেখ নেই, এখানে নগদ হিসাবটি আসবে না। বেতন প্রদান 3,000 টাকা। কর্মচারীকে বেতন প্রদান করা হলে অবশ্যই নগদ টাকা হ্রাস পাবে। তাহলে এখানে নগদ হিসাব ক্রেডিট হবে, বেতন হিসাব ডেবিট হবে। যেহেতু নগদ হিসাবটি ক্রেডিট, টাকা যাবে ক্রেডিট করে, আর হিসাবের শিরোনামটি হবে বেতন হিসাব। নগদ হিসাব ক্রেডিট 3,000 টাকা। তাহলে আমার এখানে থাকবে আর ৭৪,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি যেই রকমভাবে পোস্টিং দিয়েছি নগদ হিসাবের মধ্যে, তোমরা চেষ্টা করবে এরকমভাবে দেওয়ার জন্য। তারপর যদি তোমাদের এই নগদান বই বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তাহলে নগদান শেষ। আর আমাদের এখানে জায়গার স্বল্পতার কারণে আমি একাধিক গড় করতে পারতেছি না। এটার মধ্যে আমাকে আবার করতে হবে এবং এটা আমাকে এখন বুঝতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি করব মূলধন হিসাব করবো। এখন মূলধন হিসাব। হিসাবটি অনেকটা সহজ, যেহেতু এটা লেনদেন পরিমাণ কম। শুধু একটি এন্ট্রি এখানে আসবে। 2019 সাল জুন 1। আমি প্রথমে বলেছি যে ব্যবসা শুরু করছে 60,000 টাকা নিয়ে, তাহলে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর আমি এখানে করছি আমার মূলধন হিসাব। যেহেতু মূলধন হিসাব ক্রেডিট, টাকা পড়বে ক্রেডিট করে, হিসাবের যে রেফারেন্সটি ওইটা হবে নগদ হিসাব। মূলধন হিসাব ক্রেডিট, টাকা পড়বে ক্রেডিট করে 60,000 টাকা। আমার উদ্বৃত্ত হবে ক্রেডিট 60,000। যেহেতু আমার এখানে আর কোনো লেনদেনের মধ্যে মূলধনের কথাটি নেই, তাহলে আমার মূলধন হিসাবটি এখানে শেষ। তাহলে আমাকে আবারও অঙ্কটি এটি মুছতে হবে, মুছে আবার পরবর্তী হিসাবটি করতে হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা করব ক্রয় হিসাব করবো। এখন আমরা তাহলে এখন আমার লক্ষ্য রাখতে হবে যে ক্রয় সম্পর্কিত যে লেনদেনগুলো আছে সবগুলো এখানে আসবে। তাহলে জুনের 2 তারিখে আছে, জুনের 2 তারিখ আছে আমার ক্রয় হিসাব। জুন 2, পণ্য ক্রয় 10,000 টাকা। যেহেতু ক্রয় হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট করে, হিসাবের যে রেফারেন্সটি হবে নগদান হিসাব। এখানে আমার পণ্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, টাকা ডেবিট করে 10,000 টাকা। উদ্বৃত্ত হবে ডেবিট উদ্বৃত্ত 10,000 টাকা। আমি দেখিনি আমার আর পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন আছে কিনা। 10 তারিখ আছে পণ্য ক্রয় করে চেক প্রদান, তাহলে আমার এখানে আসবে 10 তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয় হিসাব ডেবিট, টাকা বসবে ডেবিট করে, এবং হিসাবের যে রেফারেন্সটি ওইটা হবে ব্যাংক হিসাব। টাকা আগে ছিল 10, এখন 7, মোট হলো 17,000। আমার ক্রয় হিসাব যেহেতু আর নেই কোন জায়গার মধ্যে, তাহলে আমার এটি আমার উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত 17,000 টাকা। পরবর্তী আমাদের এখানে ক্রয় হিসাবটি শেষ। আমরা এখন যাব বিক্রি হিসাবের মধ্যে। তাহলে আমি এখন দেখবো আমার বিক্রি হিসাব কত তারিখে আছে। এখানে 5 তারিখ আছে বিক্রি হিসাব, জুন 5। পণ্য বিক্রি 20,000 টাকা আমি আগে বলছিলাম। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রি হিসাব ক্রেডিট, টাকা বসবে ক্রেডিট করে, রেফারেন্স হবে নগদান। নগদান হিসাব যেহেতু বিক্রি হিসাব ক্রেডিট, টাকা বসবে ক্রেডিট করে 20,000 টাকা, এবং ক্রেডিট উদ্বৃত্ত হবে 20,000 টাকা। এখানে লক্ষণীয় যে আমার বিক্রয়, এখানে কোনো লেনদেনের মধ্যে বিক্রি কথাটি নেই, সেক্ষেত্রে বিক্রি হিসাবটা আমার এখানে সমাপ্তি। তারপরে আমরা যাবো ব্যাংক হিসাবের মধ্যে। তাহলে এখানে আমাকে এটা মুক্ত হচ্ছে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় যে আমার ব্যাংক হিসাবে যে লেনদেনগুলো আছে, ব্যাংক হিসাবে সমস্ত লেনদেন এখানে আসবে। তাহলে আমি দেখে নিই ব্যাংক হিসাব কত তারিখে আছে। প্রথম আছে 8 তারিখে, জুন 8। ব্যাংকে জমা 5,000 টাকা। ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, টাকা বসবে ডেবিট করে, হিসাবের যে রেফারেন্স হবে নগদান হিসাব। ব্যাংকে করে ডেবিট করে বসবে 5,000 টাকা। তাহলে আমার ব্যাংকে আমার যে উদ্বৃত্ত, ব্যাংকে তো উদ্বৃত্ত হবে 5,000 টাকা, উদ্বৃত্ত। পণ্য ক্রয় করে চেক প্রদান। এখানে তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা দেওয়া ক্রেডিট দিকে, তাই হচ্ছে 10। রেফারেন্স হবে ক্রয় হিসাব ক্রেডিট। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমার ডেবিট ব্যাংকে জমা আছে 5,000 টাকা, আর আমার পণ্য ক্রয় করেছি আমি 7,000 টাকা। তাহলে 2,000 টাকা আমার ব্যাংকে ক্রেডিট উদ্বৃত্ত, মানে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ক্রেডিট দিকে যাবে 2,000 টাকা, কারণ আমার ব্যাংকে জমা ডেবিট উদ্বৃত্ত হচ্ছে 5,000 টাকা, ক্রেডিট হচ্ছে 7,000 টাকা। তাহলে ক্রেডিট অবশিষ্ট আছে 2,000 টাকা, মানে ক্রেডিট উদ্বৃত্ত।
20 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত পর্যন্ত উত্তোলন, তার উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট টাকা পয়সা ক্রেডিট করে রেফারেন্স হবে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব আবারও ব্যাংক ক্রেডিট, তাহলে যেহেতু আমার ক্রেডিট উদ্বৃত্ত ব্যাংক 2000 টাকা, আরও হচ্ছে 1000 টাকা মোটর ব্যাংক ক্রেডিট উদ্বৃত্ত 3000 টাকা। তাহলে আমাকে এটা আবার বুঝতে হবে। এখন আমরা কি করবো দেনার হিসাব। আমরা এখন করবো দেনার হিসাব। আমরা দেখবো যে দেনাদারের কয়টি লেনদেন এখানে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখে আছে দেনাদারের লেনদেন, তাছাড়া আর অন্য জায়গায় দেখতে পাচ্ছি না। তাহলে জুন 15 দেনাদার হতে প্রাপ্তি 12,000 টাকা, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদার হিসাব ক্রেডিট টাকা দেবে ক্রেডিট করে 12,000 টাকা। আমার উদ্বৃত্ত বা জ্যাট ক্রেডিট হবে 12,000 টাকা। তাহলে আমার এখানে রেফারেন্স কি হবে নগদান হিসাব, যেহেতু দেনাদার 15,000 টাকা পাওয়া যাবে, যেহেতু দেনাদার লেনদেন তাহলে কি আসবে, এখানে এটা শেষ। তারপরে আমরা করবো এখন উত্তোলন হিসাব করবো। এখন করবো আমরা উত্তোলন হিসাব। বিশ তারিখ আসবে, তাহলে এখানে আমার উত্তোলন হিসাব ডেবিট, টাকা আমি ডেবিট করে রেফারেন্স হবে ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হলো। উত্তোলন ডেবিট, টাকা হবে ডেবিট করে, উদ্বৃত্ত হবে ডেবিট 1000 টাকা। পরিশেষে আমার বেতন বাকি আছে, এখন পুরো বেতন হিসাব করবো আমি। আঠাশ তারিখ, যেহেতু আমার বেতন হিসাব ডেবিট, টাকা পয়সা ডেবিট করে রেফারেন্স হবে নগদান হিসাব, ডেবিট উদ্বৃত্ত হবে 3000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো লেনদেন কীভাবে হলো, কেন হলো, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আর আমি যেরকমভাবে করেছি কিন্তু ওইরকমভাবে করার চেষ্টা করবে। যদি সরাসরি জাবেদায় মনে মনে জাবেদা করবে, আর যদি মনে মনে তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা রাফের মতো তোমরা আগে জাবেদা করে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। আর প্রথমত সবসময় তোমরা যদি কোনো উল্লেখ না থাকে, তাহলে অবশ্যই তোমরা নগদান হিসেবে তোমরা আগে দিবে। আর প্রতিদিনের মধ্যে যদি চলমান জ্যাজ কিংবা টিচার কোনো উল্লেখ না থাকে, তোমরা যা ইচ্ছা তা দিতে পারো, যেটা ভালো হয় তোমরা যেটা ভালো বুঝো ওটা তুমি দিবে। আর যদি উল্লেখ থাকে চলমান জ্যাজ ছক, অবশ্যই তোমাকে চলমান জ্যাজ ছক দিতে হবে। আর এখন অবশ্যই করোনা মাসে বৃদ্ধি পাচ্ছে, তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, কিন্তু মানবিক দূরত্ব না, একে অপরের সাহায্য সহযোগিতা তোমরা এগিয়ে আসবে। ধন্যবাদ সকলকে।